আসসালামু আলাইকুম। সবাইকে এডুকেটিভ চ্যালেঞ্জেসের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাজিকুল ইসলাম আপিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি গত ক্লাসে আপনাদের সাথে ভেক্টর নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টরের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম ভেক্টরের ডট গুণ ও ক্রস গুণন সম্পর্কে। আজকে আমরা শুরু করব ভেক্টর যোগের যে দুটো সূত্র আছে সেই সূত্র দুটো নিয়ে। সূত্র দুটো হলো, একটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আর একটা হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো আমরা আর কথা না বলে আমাদের ক্লাস শুরু করে দিই। আমাদের সেই সূত্র দুটো সম্পর্কে জানতে হলে প্রথমে যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হলো ভেক্টর দ্বয়ের লব্ধি। দুটি ভেক্টর থাকলে তার আমরা লব্ধি কিভাবে নির্ণয় করতে পারি। এখানে দেখো, মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার দুটো বন্ধু, একজন আমাকে এদিকে টানতেছে আর একজন আমাকে এদিকে টানতেছে। একজন আমাকে এদিকে টানলো আর একজন আমাকে এদিকে টানলো। এখন বলো তো আমি কোন দিকে যাব? অবশ্যই যেহেতু এ আমাকে এদিকে টানতেছে আমি এদিকেও যেতে পারবো না, এ আমাকে এদিকে টানতেছে আমি ওদিকেও যেতে পারবো না। তাহলে আমি যাব কোন দিকে? তাহলে আমি যাব এদের মাঝ বরাবর। তাহলে আমি কোন দিকে যাব? এদের মাঝ বরাবর। তখন আমি কি বলতে পারি যে এদের টানদ্বয়ের যোগফলে, মানে এদের টানের সমষ্টিতে আমি এই দিকে গেছি। যদি এটা এখন আমরা যদি এটা কল্পনা করি, এটা পি ভেক্টর এবং এটা কিউ ভেক্টর, আর এটা যদি ধরি আর ভেক্টর, তাহলে আমরা আর সমান কি লিখতে পারি? আর সমান লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখান থেকে আমি কি বোঝালাম? যদি দুটি ভেক্টর দেওয়া থাকে, যদি তোমাকে দুটি ভেক্টর দেওয়া থাকে, তাদের লব্ধি বাইর করতে বললে তুমি সরাসরি ভেক্টর দ্বয়ের যোগ করে দিবা। অর্থাৎ লব্ধি বলতে বোঝাচ্ছে ভেক্টর দ্বয়ের যোগফল। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা কি করব? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এই সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হলো, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। এখন আমরা সূত্রটা লিখে দিচ্ছি আমি। দেখো, একটি ত্রিভুজের দুটি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের
লব্ধি নির্দেশ করবে। এটাই হলো মূলত ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা ব্যাখ্যা করে দেখব আসলে ত্রিভুজ সূত্রটাতে কি বলা হয়েছে। ব্যাখ্যা। তার আগে আমরা চিত্রটা এঁকে নেই। BC এটা ধরলাম আর ভেক্টর। আমরা যা যা ধরেছি এখানে তা একটু লিখে দিতে হবে। মনে করি ABC একটি ত্রিভুজ, যার AB ও AC যথাক্রমে দুটি ভেক্টর P ও Q কে নির্দেশ করে। এখন এখানে দেখো বলা হয়েছে AB ও BC দুটি ভেক্টর নির্দেশ করে। এখন আমরা এই সূত্র থেকে কি বলতে পারি, AB ও BC এই দুইটা ভেক্টরের লব্ধি হলো কি AC, অর্থাৎ P প্লাস Q সমান আমরা আর লিখতে পারি। এখানে দেখো আমরা লিখতে পারি AB ভেক্টর যোগ BC ভেক্টর ইকুয়ালস টু AC ভেক্টর। এখান থেকে মানটা বসিয়ে পাই P ভেক্টর প্লাস Q ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। এটা দিলাম 1 নং সমীকরণ, এটা দিলাম 2 নং সমীকরণ। যদিও আমরা 1 নং থেকে এখন কিছু কাজ করব। এখানে দেখো 1 নং পাই। 1 নং থেকে কি পাইছি ভাইয়া, AB প্লাস BC ইকুয়ালস টু AC। AB প্লাস BC ইকুয়ালস টু AC। এখন এসিটাকে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে কি হবে, AB প্লাস BC যদি বাম দিকে নিয়ে আসি, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হবে, মাইনাস AC ইকুয়ালস টু 0। এখন আমরা কি করব, এখানে দেখো ভাইয়া আমাদের বইয়ে কিন্তু একটা ভেক্টর সম্পর্কে বলা হয়েছে যার নাম হলো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। ওই ভেক্টরটা আমাদের বইয়ে কেন দিয়েছে অথবা এটার কাজ কি, এটার কাজটা দেখো। ওখানে বলা হয়েছে যদি এইটা AB ভেক্টর হয়, মনে করি এটা প্রান্তবিন্দু AB, যদি ভেক্টরটা P হয় অর্থাৎ AB সমান যদি P ভেক্টর হয়, এর A হলো কি আদি বিন্দু এবং B হলো কি প্রান্ত বা শেষ বিন্দু। A থেকে B তে গেলে যদি P ভেক্টর হয়, আমরা যদি সেটাকে B থেকে A তে নিয়ে আসি, অর্থাৎ B থেকে A তে নিয়ে আসি, তখন আমরা এটাকে কি বলতে পারবো, তখন আমরা এটাকে বলতে পারবো মাইনাস P ভেক্টর। অর্থাৎ বিপরীত বা ঋণাত্মক ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যার দিকটা আমরা চেঞ্জ করে দিলে তার সামনে একটা মাইনাস দিতে হবে। এখন এখানেও দেখো ভাইয়া
এ থেকে সিতে যাওয়ার কারণে আমরা লিখছি আর ভেক্টর। যদি আমরা এখানে আবার সি থেকে এতে আসি তখন আমরা এটাকে মাইনাস আর ভেক্টর বলতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে আমরা বসাই দিব এবি প্লাস বিসি মাইনাস এসির জায়গায় আমরা কি লিখব? মাইনাস সিএ। মাইনাস সিএ এটা কই থেকে পাইলাম ভাইয়া? এখানে যদি আমরা দিয়ে দেই, মানে সি থেকে যদি আমরা এতে আসি তখন আমরা এটাকে লিখতে পারি সিএ, অর্থাৎ মাইনাস আর ভেক্টর। এখান থেকে আমাদের সিএ আসে। তোমাদের এখানে এটা লেখা লাগবে না, এটা আমি তোমাদের বোঝার জন্য এটা লিখেই দিয়েছিলাম। এখন দেখো এ বি প্লাস বিসি মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস, প্লাস সিএ ইকুয়াল 0। এখন এখানে লক্ষ্য করতে ভাইয়া এবি বলতে কি কোন দিকে বুঝাইতেছে? এবি বলতে বুঝাইতেছে এই দিকে, বিসি বলতেও এই দিকে, আবার সিএ বলতে এই দিকে। এখন যদি আমি বলি যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে তবে ভেক্টর দ্বয়ের লব্ধি শূন্য হবে। আমি কি বলছি ভাইয়া দেখো, অতএব আমরা বলতে পারি যে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে। এখানে বলা হয়েছে কি একই ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে, অর্থাৎ একই দিকে যাবে। ভেক্টরকে নির্দেশ করে তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধি শূন্য হবে। এখানে দেখো ভাইয়া তিনটা বাহুই কিন্তু একই দিকে নির্দেশ করতেছে, তাই আমরা এটা বলতে পারি যে ভেক্টর দ্বয়ের লব্ধি শূন্য হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এটা তুলে নিতে পারো। আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি এটা মিশাই দিতেছি। আমরা আলোচনা করব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র নিয়ে। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আমরা এখন কি দেখবো ভাইয়া? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ডিরেক্ট সামান্তরিক সূত্রটাই লিখি। সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্রটাতে কি বলা হয়েছে? সামান্তরিক সূত্রটাতে বলা হয়েছে কোনো সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত দুটি বাহু যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরকে নির্দেশ করে তবে উক্ত কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ভেক্টর দুটির মান ও দিক নির্দেশ করবে। আমি লিখে দিতেছি, তোমরা সবাই তুলে নাও। অযথা কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে তোমাদের খাতায় অথবা নোট খাতায় তুলে নিতে হবে। কারণ আমাদের মাইন্ড কিন্তু এত ভালো না যে তুমি একবার দেখবা সারা জীবন তোমার মনে থাকবে। অবশ্যই তোমাকে লিখে নিতে হবে, কারণ গবেষকরা বলেছেন কোনো একটা জিনিস শোনার থেকে লিখলে একটু বেশি মনে থাকে। তাই আমি আশা করব তোমরা সবাই তোমাদের খাতায় তুলে নেবে। সূত্রটা হলো কোনো সামান্তরিকের কৌণিক বিন্দু হতে
কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত সন্নিহিত মানে কি ভাইয়া? সন্নিহিত মানে সাথে, অর্থাৎ এইটা যদি একটা কৌণিক বিন্দু হয়, এই দুইটা হবে এই কৌণিক বিন্দুটার সন্নিহিত দুইটা বাহু। কোন সামন্তরিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তবে উক্ত বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই ভেক্টর দুটির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ কোন সামন্তরিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তবে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই হবে ভেক্টর দুটির লব্ধির সমান, অর্থাৎ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখন আমরা সামান্তরিকটি অঙ্কন করি। মনে করি এটা কৌণিক বিন্দুটা, এটা একটা মনে করি এটা ও এ বি সি, এটা ধরলাম আলফা। এখানে আমরা এখানে যা যা করেছি অবশ্যই তা এখানে লিখে দিতে হবে। পি কিউ, মনে করি ও বিন্দু হতে ও এ এবং ও সি যথাক্রমে পি ও কিউ ভেক্টর একটি কণার উপর ক্রিয়া করছে, আলফা কোণে একই সময়ে ক্রিয়া করছে, একই সময়ে ক্রিয়া করছে। অর্থাৎ আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে দুটি ভেক্টরের লব্ধি কেমন হয়, ভেক্টর দুটির যোগফলই হবে ভেক্টর দ্বয়ের লব্ধি। এখন এখানে দেখো
যেহেতু এখানে উক্ত ভেক্টর দুটি অর্থাৎ ও এ এবং ও সি ভেক্টর দুটির লব্ধি যেহেতু হবে ও থেকে অঙ্কিত, অর্থাৎ এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, অর্থাৎ আমরা এটা যোগ করে দিতে পারি। ধরি এটা আর। এখন আমরা আর সমান কি লিখতে পারি? আমরা আর সমান লিখতে পারি পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, অর্থাৎ আর হলো একটা লব্ধি, কোন দুইটা ভেক্টরের লব্ধি? পি ও কিউ ভেক্টরের লব্ধি। এখন আমরা দেখব এই সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধির মান নির্ণয় করা যায়। এখন আমরা লব্ধির মান নির্ণয় সম্পর্কে দেখব। লব্ধির মান নির্ণয়, এই মান নির্ণয় করার জন্য আমাদের কিছু কাজ এই চিত্রের মধ্যে করে নিতে হবে। কাজটা হলো কি, আমরা ও এ কে বর্ধিত করব এবং বি হতে ও এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানব। এটা তখন কি হবে? 90 ডিগ্রি হবে। মনে করি এটা এন। এই কথাটুকু আমাদের এখানে লিখে দিতে হবে। মনে করি লব্ধির মান আর এবং কোণ CON equals to আলফা, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো, যেহেতু এটা একটা সামান্তরিক, তাই ওসি সমান্তরাল আমরা এবি বলতে পারি, অর্থাৎ ওসি সমান্তরাল এবি, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়। আবার আমরা কোণ BAN সমান কোণ CON বলতে পারি, কারণ এ দুটো পরস্পরের অনুরূপ কোণ, অর্থাৎ এটা যদি আলফা হয় এটাও আলফা হবে, এবং কোণ ABN equals to কোণ CON equals to আলফা। আবার দেখো, আমি এখানে লম্ব টানার কারণে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো BON আর একটা কি BAN। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ দুটো নিয়েই কাজ করব। প্রথমে আমরা BON সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাবো। ত্রিভুজ BON এ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাস তার সূত্রে কি বলেছিল, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কোয়ার দিলে আমরা তা সমান লিখতে পারি কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজ কি? অতিভুজ হলো OB, তাহলে আমরা কি লিখতে পারি? OB স্কোয়ার সমান ON স্কোয়ার, ভূমি অর্থাৎ ভূমি স্কোয়ার, প্লাস লম্ব স্কোয়ার কি? লম্ব কি? BN স্কোয়ার। এখন এখানে দেখো, আমরা কিন্তু মান জানি AB এবং O এর। এবির মান কি হবে? কিউ, যেহেতু এটা সমান্তরাল এবং সমান, তাই এবির মান হবে কিউ। কিন্তু এখানে চাইছে ON, আমরা কি এটার মান জানি? অবশ্যই আমরা ON এর মান জানি না, আমাদের এটা বাইর করে নিতে হবে, কারণ আমরা OA পর্যন্ত জানি কিন্তু AN জানি না। আবার BN দেখো, আমরা BNও কিন্তু জানি না,
তাই আমাদের এখন এটাকে ভেঙে লিখতে হবে। যেমন ও এন সমান আমরা কি লিখতে পারি, ও এ যোগ এ এন লিখতে পারি না? অবশ্যই পারি। ও এ যোগ এ এন তার উপর স্কোয়ার যোগ বি এন স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, সূত্র প্রয়োগ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি এন স্কোয়ার, যেটা ছিল সেটাই লিখে দিলাম। এখন দেখো আমাদের মান লাগবে কি, এ এন এর মান লাগবে এবং বি এন এর মান লাগবে। এখন আমরা কোথা থেকে এই মানটা নিয়ে আসবো? আমি কিন্তু আগেই বলেছিলাম এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হইলো ও বি এন আর একটা কি বি এ এন। এখন আমরা বি এ এন নিয়ে কাজ করব। দেখো যেহেতু এটার এটা সমান এবং সমান্তরাল, তাই আমরা এটাকেও কিউ বলতে পারি, অর্থাৎ আমরা যদি এটার মান জানি এবং একটা কোণ জানি, তাহলে আমরা অবশ্যই নিশ্চিতভাবে এটার আর এটার মান বাইর করতে পারবো। এখন দেখো এটা হলো অতিভুজ আর এটা ভূমি, অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক কার? অবশ্যই কজের। তাহলে আমরা ত্রিভুজ এ বি এন হতে পাই কি পাই? আমরা যদি কজ আলফা সমান লিখি, কজ আলফা সমান কি লিখতে পারবো, এ এন বাই এ বি, এটা সমান কি লেখা যায়? এখান থেকে আমরা এন সমান লিখতে পারি এ বি কজ আলফা। আবার এখানে দেখো এবার আমাদের বিএন লাগবে। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কার? অবশ্যই সাইনের। এখন আমরা যদি সাইন আলফা সমান মান বাইর করি বিএন বাই এ বি, এখান থেকে আমাদের বিএন এর মান আসে এ বি সাইন আলফা। এখন আমাদের আর কোনো কাজ নেই, শুধু মান দুটো আমরা এই সমীকরণে বসাই দেব। মনে করলাম এটা 1 নং সমীকরণ, এই সমীকরণে বসাই দেব। তাহলে আমরা মান দুটো বসাই দিই। ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এন সমান আমরা কি পাইছি, এন সমান পাইছি এ বি কজ আলফা। তাহলে এ বি কজ আলফা তার উপর কি স্কোয়ার প্লাস 2 ও এ এন সমান কি এ বি কজ আলফা প্লাস বিএন এর মান কি পাইছি আমরা এ বি সাইন আলফা তার উপর হোল স্কোয়ার। যদি তোমাদের এটুকু তোলা হয়ে থাকে, আমি এখন এটুকু মিশাই দেব, কারণ আমার জায়গার সংকলন জায়গা কম, এই জন্য আমি এটা মিশাই দিলাম। এখন এখানে দেখো আমাদের আর কোনো কাজ নেই, শুধু আমরা মান দুটো বসাই দেব। ওয়েট জায়গায় বসাই দেব পি এবং এ বির জায়গায় বসাই দেব কিউ। আমি ওইটা আবার লিখতেছি, ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ বি কজ আলফার উপর স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2 ও এ 2 ও এ বি কজ আলফা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন এখান থেকে দেখো আমি যদি ওই স্কোয়ার প্লাস 2 ও এ বি কজ আলফাকে একদিকে নেই প্লাস এদিকে দেখো, এদিকেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এখান থেকে কিন্তু কমন নিতে পারি। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকতেছে কি কজ স্কোয়ার
কজ স্কোয়ার আলফা, আর এইদিকে পরে থাকতেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এটার মান কি ভাই? এটার মান হলো 1, আমরা ত্রিকোণমিতিতে পরে এসেছি। তাহলে আমি কি লিখতে পারি? ও এ স্কোয়ার প্লাস 2 এ বি কজ আলফা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমি দেখো হোল স্কোয়ার করে দিতে পারি না? অবশ্যই পারবো। এ স্কোয়ার বি স্কোয়ারও যা কথা, এ বি হোল স্কোয়ারও এই একই কথা। এখন দেখো এখানে ও বির জায়গায় আমি যদি আর লিখি তাহলে হচ্ছে কি আর স্কোয়ার, ও এ সমান কি পি, তাহলে হলো পি স্কোয়ার প্লাস 2 ও এ সমান পি, এ বি সমান হলো কিউ কজ আলফা প্লাস এ বির মান কত? এ বির মান হলো কিউ, তাহলে এখানে কি হবে? কিউ স্কোয়ার। বা আর সমান আমরা যদি এটা সাজাই লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আর এদিকে রুট ছিল, আমরা উভয় পক্ষে বর্গমূল করার কারণে এদিকে একটা রুট আসবে, অর্থাৎ স্কোয়ার এদিকে আসলে আমরা যেটা বাংলা ভাষায় বলি স্কোয়ার এদিকে আসলে সেটা রুট হয়ে যায়। এটাই হলো মূলত লব্ধির মান নির্ণয়ের সূত্র। লব্ধির মান নির্ণয়ের সূত্র। আমি তোমাদের আগেই বলেছিলাম ফার্স্ট ভিডিওতে যে লব্ধির মান এবং দিক উভয় থাকতে হবে। এখন আমরা এখানে মান নির্ণয় করছি, অবশ্যই এর দিক আছে, এখন আমরা এর দিক নির্ণয় করব, অর্থাৎ লব্ধি কোন দিকে যাইতেছে তা নির্ণয় করব। এখন আমরা কি নির্ণয় করব? লব্ধির দিক। লব্ধির দিক, লব্ধির দিক এখানে বেশি কিছু করা লাগবে না। আমরা যে সামান্তরিকটা আর্ট করছিলাম সেটা আমি আরেকবার আর্ট করে নিই। সামান্তরিকটা ছিল এইটা, এটা ছিল কি আলফা, এটা ছিল আর, এটা পি, এটা ছিল কি কিউ, এটা কি আলফা। এখন আমরা ধরে নেই যে লব্ধির দিক পির দিকে থিটা বরাবর, অর্থাৎ লব্ধির দিক হবে পি এর সাথে থিটা কোণে। ওটুকু আমাদের লিখে দিতে হবে যে লব্ধির দিক ধরি নেই যে পি বরাবর থিটা কোণে। এখন আমরা দিকটা নির্ণয় করব। দিক আমরা সাধারণত ট্যান থিটা দিয়ে নির্ণয় করি। এখন আমরা এখানে ট্যান থিটাটা প্রয়োগ করব। ট্যান থিটা কোন ত্রিভুজে ট্যান থিটাটা প্রয়োগ করব? অবশ্যই বি ও এন এই ত্রিভুজে। তাহলে আমরা ট্যান থিটা সমান কি পাই? লম্ব বাই ভূমি, লম্ব কি বিএন, বিএন, আর ভূমি কি ওএন, ওএন, ওএন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বিএন এবং ওএন এর মান নির্ণয় করছিলাম। এইদিকে আছে বিএন এবং এন এর মান নির্ণয় করছি। এখানে দেখো বিএন আর ওএন কে আমরা ভাঙলে লিখতে পারি ওএ প্লাস এন। এখানে দেখো বিএন এর মান কি? বিএন এর মান হইল এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা ডিভাইডেড ও এর মান কি? ও এর মান ও এ রাখলাম প্লাস এন এর মান কি? এ বি কজ আলফা, এ বি কজ আলফা। এখান থেকে আমরা কি লিখতে পারি? এ বির মান কি ভাই? এ বির মান হলো কিউ, কিউ, এখানে কি সাইন আলফা।
সাইন আলফা ডিভাইডেড ও এ সমান আমরা কি লিখতে পারি পি প্লাস এ বি সমান লিখতে পারি কিউ কজ আলফা, এই জন্য আমরা দিলাম কজ আলফা। এখান থেকে দেখো আমরা যদি ট্যান থিটার জায়গায় এবার শুধু থিটাটা রাখি, ট্যানটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে কি হবে ট্যান ইনভার্স 1 অর্থাৎ ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে ভেক্টরের দিক নির্ণয়ের সূত্র এটা। আমি আশা করি তোমরা সবাই ভেক্টরের দিক সম্পর্কে বুঝতে পেরেছো, অর্থাৎ সামান্তরিক সূত্র ও ত্রিভুজ সম্পর্কে বুঝতে পেরেছো। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করি সবাই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।